এক নম্বর হচ্ছে যে আপনি এমন একজনকে প্রশ্ন করেছেন যিনি আপনার এই ঐকমত্য কমিশনে দলকে রিপ্রেজেন্ট করে না। সুতরাং ওখানে ভেতরে দাড়ি কমা সেমিকোলন নিয়ে কি আলোচনা হয় সেটা আমি আপনার মতোই শুধুমাত্র মিডিয়াতে যতটুকু আসে ততটুকুই শুধুমাত্র অবহিত এবং অবগত। তো কিন্তু দলের ভাইস চেয়ারম্যান হিসেবে তো দলের একটা অবস্থান নিশ্চয়ই অবস্থান তো না, সেটা তো আছেই, কিন্তু মানে ভেতরে আমি বললাম ভেতরের দাড়ি কমা সেমিকোলন এত ডিটেইল আমি দাড়ি কমা সেমিকোলন মঞ্জু ভাইয়ের কাছ থেকে আমরা জানবো, ওনার জন্য রেখে দিলাম। তা আমি যে কথাটা বলতে চাই সবকিছু নিয়ে তো আপনার ঐকমত্য হওয়ার কোনো কারণ নেই, পৃথিবীর কোনো দেশই হয় না একেবারেই। তাহলে তো একটা এক দল হবে, বাকশাল হবে, ওটা উত্তর কোরিয়া হয়ে যাবে, সোজা কথা। ওটা আপনার ওই যে মাদুরোর পার্টি ভেনিজুয়েলা যেটা আছে সেটা হবে। তো ভিন্ন মত থাকবে, ডেমোক্রেসিতে তো ভিন্ন মত থাকবে, একটা ডেমোক্রেটিক পলিটিতে ভিন্ন ভিন্ন ভাবনা থাকবে, ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে, এটি তো খুব স্বাভাবিক একেবারে। সুতরাং আপনি যদি এক্সপেক্ট করেন যে ওখানে যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন তারা সব বিষয়ে মানে ঐকমত্য পোষণ করবেন, এটা তো রীতিমতো প্রত্যাশিত নয় এবং এবং গণতান্ত্রিক স্পিরিটের সাথে মেলে না। আমি এই ক্ষেত্রে আপনাকে যে কথাটি মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি যে কথাটি বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে যেই সব জায়গাগুলোতে বা যে সমস্ত মানে বিষয়ে আপনার ঐকমত্য প্রতিষ্ঠিত হবে সেই বিষয়গুলি তারা যতটুকু হয় ততটুকু নিয়েই তারা এগুতে চান। এক্স্যাক্টলি, তাই না? তো সুতরাং এখানে তো আমি কোনো সংকটের কোনো বিষয় দেখি না। কিন্তু একটা প্রশ্ন যে থেকে যায় যে জাতীয় গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য, অর্থাৎ বিগত সময়ে যেটি বলা হয় যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে ফেলা এবং এই প্রতিষ্ঠানগুলো অকার্যকর হওয়ার কারণে, যেমন নির্বাচন কমিশন অকার্যকর হওয়ার কারণে গত 3টি নির্বাচন নিয়ে আপনারাই সমালোচনা করেন, সেই জায়গা থেকে এর আগে ছিল এনসিসি, তারপরে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহের নিয়োগ কমিটি করা হয়েছে যেখানে এই সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারি কর্ম কমিশন, দুদক, হিসাব নিরীক্ষক এবং করনাইপাল এদের নিয়োগের ব্যাপারে সরাসরি সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিয়োগ কমিটি হবে, সেই কমিটির মাধ্যমে তাদের প্রধান নিয়োগ হবে। সেক্ষেত্রে তো তাদের যেই দলীয়করণের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের যে প্রভাব এর আগে পড়েছে সেটি থেকে মুক্তি পাবে জাতি। এটি তো জাতীয় গুরুত্বপূর্ণ, সেখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, কিন্তু সেটা কি আপনার ওই কমিশনের মধ্য দিয়ে করলে কি আপনার মানে জাতি এখানে মুক্ত হবে? কমিশন জাতীয় একটা দলিলে থাকলো, দলিলে থাকলো, আপনি দলিলে থাকলো বাংলাদেশের সংবিধানে 73 সালে যে সংবিধান, 73 সালে যে সংবিধানটা অ্যাডপ্ট করা হয়েছিল সেই সংবিধান কি গণতন্ত্রের চেতনার কোনো ঘাটতি ছিল নাকি? কোনো ঘাটতি ছিল? বলেন, ছিল না। আমার জানা মতো ছিল। মোটামুটি আমি সংবিধান অনুশীলন করি, কোনো ঘাটতি ছিল না। বাট আপনি এটাকে আপনি একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে আপনি ঠেলে নিয়েছিলেন। আচ্ছা, তো এবং আপনি গণতন্ত্র অনুশীলন করেননি, আপনি সংসদে আপনি বিরোধী দলের অস্তিত্ব আপনি অনুভব করেননি অথবা স্বীকৃতি দেননি। আমার বক্তব্যটা অন্য জায়গায়, যেই জায়গাগুলোতে আপনার ঐক্যমত হচ্ছে না, যে বিষয়গুলো আমি প্রথমে বলেছি সব বিষয়ে আপনার ঐক্যমত হবে না, খুবই স্বাভাবিক। আপনি চাবেন সংখ্যানুপাতে নির্বাচন, আমি সংখ্যানুপাতে নির্বাচনটা আমি মানে সাপোর্ট করি না, বিকজ যে সারা ইসরায়েল ওই প্যালেস্টাইনিদেরকে, গাজার শিশুদের নিধনকারী যেই শক্তিটি, সেই শক্তিটি পিআর সিস্টেমটা অনেক পছন্দ করে। আমাদের দেশে পাশের দেশ নেপালেও পছন্দ করে। তো সেই পাশের দেশের নেপালের পছন্দ করার কারণে একটা ইহুদি রাষ্ট্র পছন্দ করে, খুব বেশি মাত্রা পছন্দ করে ইহুদিরা, এবং আপনার নেতানিয়াহুর খুবই পছন্দের একটা আপনার মানে তরিকা হচ্ছে আপনার এই পিআর সিস্টেম। আর নেপালে তো আপনি দেখেন সকাল বিকাল সরকারের পরিবর্তন হয়। তো এখন ওটার তো অনেক ত্রুটি আছে। ওই ঘটনাক্রমে মন্ত্রী সাহেবের সাথে আমি সেই একটা আলোচনা তো ছিলাম। এখন মনে করেন সোহরাব হোসেন সাহেব উনি কোনো রাজনৈতিক দল করেন না, উনি করেন না, আমার জানা মতো উনি করেন না। এখন উনি যদি মনে করেন যে আমি একজন কবি, আমি একজন প্রাবন্ধিক, আমি যে সাংবাদিক, আমারও পার্লামেন্টে কিছু বলার আছে, সুতরাং আমি একজন কবি হিসেবে আমি পার্লামেন্টে ইলেকশন করতে চাই, কিন্তু বর্তমান পিআর সিস্টেমে ওনাকে অ্যালাউ করবে? ওনাকে অ্যালাউ করবে না। ইদার ওনাকে মঞ্জু সাহেবের পার্টিতে যেতে হবে,
আর ওই মানে যে বাচ্চাদের যে স্বতন্ত্রদের জন্য আসলে কোনো ব্যবস্থা থাকবে কিনা সেটি সবাই কি দাঁড়ান, সবাইকে কি রাজনৈতিক দল করতে হবে এরকম মানে দাসখত দিয়ে কেউ পৃথিবীতে জন্মগ্রহণ করছে নাকি? তা তো করে নাই। যেখানে ব্যক্তির স্বাধীনতা, গণতন্ত্রের অন্যতম স্পিড হচ্ছে ব্যক্তির স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ থট, এইখানে এটার এই পিয়ারের এটা প্রকাশ করার কোনো ব্যবস্থা নাই। তাহলে আমার এই ইহুদি প্রাধান্য সিস্টেমটাকে কেন আমরা ইহুদি প্রাধান্য সিস্টেমটাকে নিয়ে এইটাকে নিয়ে আমার এত নাড়াচড়া করা দরকার কি? দ্বিতীয়ত হচ্ছে সারা পৃথিবীতে যারা গণতন্ত্রের চর্চা করে, যদি আমরা এই মানে ব্রিটিশদেরকে যদি বলি একে ওয়েস্টমিনস্টার টাইপ অফ গভর্নমেন্টের কথা বলে ফেনা তুলে ফেলি আমরা, সেই দেশটাতে নাই, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াতে নাই, এমনকি যে মোদি গভর্নমেন্ট তারা লার্জেস্ট ডেমোক্রেসি বলে তাদের দেশকে বলতে পছন্দ করে আর কি, যদিও ওটা না। কারণ যখন আপনার ধর্মে, জাতিতে, নানান জায়গায় যেখানে শোষণ থাকে, নিপীড়ন থাকে, সেটা গণতান্ত্রিক রাষ্ট্র হয় না। তো যাই হোক, কিন্তু তারাও বলে সেসব দেশেও নাই, তাই না? এখন কত হচ্ছে কি, এখন এই নেতানিয়াহুর সিস্টেমটা, এই ইহুদিদের সিস্টেমটা নিয়ে এত বেশি নাড়াচাড়া কেন এই দেশে? সুতরাং এবং ওটাকে যেমন মানতেই হবে, নেতানিয়াহুর পছন্দ যেটা, ইহুদিদের পছন্দের যে সিস্টেমটা, সেটা আমার মানতে হবে। এটা আপনি মানাই দিচ্ছেন, মানতে বলছেন কেন? এক তো তারপরে আপনার মানে আরো কি কি যে বিষয়গুলো আছে, আরেকটু বলে দেই আমি, সেটা হচ্ছে যে আপনার পার্লামেন্টকে আমরা সভরেইন বলি, পার্লামেন্টকে আমরা সুপ্রিম বলি। আপনি পার্লামেন্টের অস্তিত্বকে আপনি স্বীকার করছেন না, আপনি একটা কনস্টিটিউশন কমিশন বানাইতে চান। আপনার কনস্টিটিউশন কমিশনে প্রেসিডেন্ট তো রাজনৈতিক ব্যক্তি হতেই পারেন, প্রধানমন্ত্রী রাজনৈতিক ব্যক্তি নিঃসন্দেহে, আপনি স্পিকার রাজনৈতিক ব্যক্তি নিঃসন্দেহে, ডেপুটি স্পিকার রাজনৈতিক ব্যক্তি নিঃসন্দেহে, মানে এই সমস্ত বডি, বিরোধী দলের নেতা বা নেত্রী তিনি আপনার রাজনৈতিক ব্যক্তি সন্দেহে। আপনি মুসলিম সিলেকশন পর্বটা আপনি কেন আপনি 5 জনের মধ্যে রাখতে চান? ওই যে আমাদের রিয়াজ ভাই, মানে আমাদের অগ্র ইউনিভার্সিটির ছাত্র রাজনীতি তিনি করতেন, তার জন্যই বলতে চাই যে উনি তো আমেরিকার সিটিজেনও, ওনার দেশে উনি যেটা দেখে থাকেন সেটাও ফলো করলে বলতে তো পারতেন। যদি বলতেন যে না, ওখানে কমিটি, মানে ওখানে তো পার্লামেন্ট বলেন, ওখানে কংগ্রেস বলে, তো কংগ্রেশনাল কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স, কংগ্রেশনাল কমিটি অন জুডিশিয়ারি, নানান ধরনের সিস্টেম আছে। সেখানে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপনার মানে কংগ্রেস অর্থাৎ পার্লামেন্ট তারা জবাবদিহি করায়, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, রাষ্ট্রদূতদের নিয়োগের ক্ষেত্রে। তাহলে এখানে এটা যদি বলতেন যে ঠিক আছে, পার্লামেন্টকে সুপ্রিম ধরে, পার্লামেন্টকে সভরেন ধরে, পার্লামেন্টারি কমিটিজের কাছে আপনার বিচারপতি নিয়োগের বেলা সেখানে তাদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে, সেখানে তাদের জবাবদিহি করতে হবে, অ্যাম্বাসেডর নিয়োগের ক্ষেত্রে হবে, নানান গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা বিবেচনা করা যেত। কিন্তু আপনি ওই যে একটা বিশেষ একটা কমিশন বানিয়ে সমস্ত কর্তৃত্বটা আপনি ওই কমিশনের হাতে ছেড়ে দেবেন। নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করে আবার নির্বাচনটা নিয়ে তো একটা সংকট আছে নিঃসন্দেহে, এতে তো কোনো সন্দেহ নেই। এবং নির্বাচনটাকে নিয়েই বাংলাদেশের মানুষ তো বলা যেতে পারে গত 20 বছর ধরে তো কোনো নির্বাচনই দেখে না। এটা তো সত্য। আপনার 2009 সালে যে নির্বাচনটা হয়েছিল, যেটা আমার দলও এটাকে খুব বেশি আলোচনায় যে নিয়ে আসছে, তা আমরা গত 3টি নির্বাচনের কথা, মানে পলিটিক্যাল আলোচনা হয়, 9 সালের কথা, 14 সাল, 18 সাল, 24-এর কথা বলা হয়। কিন্তু আমি পার্সোনালি যেটা মনে করি সেটা হচ্ছে যে 2009 সালটা ছিল একটা চূড়ান্ত সাউন্ড প্রুফ একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন। 2009 সাল ইলেকশন, এটা আর্মি অর্কেস্ট্রেটেড এবং বাইরে থেকে ইন্ডিয়া ডাইরেক্টেড, একদম মানে ওইভাবে বিএনপি যাতে ক্ষমতার বাইরে থাকে এবং ভারতের একটা অনুগত রাজনৈতিক দল হিসেবে যাতে আওয়ামী লীগ পারপেচুয়ালি বাংলাদেশে থেকে ভারতের স্বার্থ সার্ভ করতে পারে, সেবা দাসের ভূমিকায় থেকে যাতে ভারত উপকৃত হয়, সেটার জন্য তার একটা বাংলাদেশে একটা লেন্দুব দর্জি ইনস্টল করেছিল, তার এতে কোনো সন্দেহ নাই। সুতরাং 9 সালের ইলেকশনটা ছিল চূড়ান্ত পর্যায়ের একটা সাউন্ড প্রুফ ইঞ্জিনিয়ার্ড ইলেকশন, সোজা কথা। তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং আমার অবস্থান। সেই অর্থে বাংলাদেশের মানুষের ভোটদানের ক্ষেত্রে একটা হাঙ্গরি তো নিঃসন্দেহে আছে, এতে তো কোনো সন্দেহ নেই। অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক একটা সংকট আজকে 20 বছর 22 বছর ধরেই চলতেছে, এতে কোনো সন্দেহ নাই। সেই নির্বাচনটা আপনার একটা ভালো নির্বাচনই তো আমাদের আকাঙ্ক্ষা, মানে এত ঘটনা, এত জীবনদান, তাই না? একটা ঐতিহাসিক ঘটনা না?
800-900 বছরের মধ্যে এরকম দেশের কোনো কথিত প্রধানমন্ত্রী সেটা যেভাবে ক্ষমতা দখলকারী যদি বলি, একটা দখলবাজকে যেইভাবে মানে খেদাতে পেরেছে জনগণ, এরকম ঘটনা তো সারা পৃথিবীতে বিরল নাই, সোজা কথা। এরকম একটা ঘটনার সৃষ্টি করেছে এই দেশের জনগণ। সেই জনগণের কাছে মানে প্রত্যাশা কি, জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করে একটা নির্বাচিত সরকার চায়, এবং একটা নির্বাচিত সরকারই হচ্ছে গণঅভ্যুত্থানের পরবর্তীতে দেশে স্থিতিশীলতা, শান্তি, সমৃদ্ধি আনার জন্য একমাত্র পথ। শ্রীলঙ্কাতে আমরা দেখেছি, অন্যান্য দেশেও তাই হয়। এখন বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে অবজারভেশন, আমি তার অবজারভেশনের সাথে ভিন্ন মত আমি মোটেও পছন্দ করি না। এবং আওয়ামী লীগ চাইবে, পতিত আওয়ামী লীগ, স্বৈরাচার আওয়ামী লীগ, পলাতক লীগ চাইবে যে আগামী নির্বাচনটা ইউনূস সাহেবের হাতে যাতে ফ্রি ফেয়ার না হয়, উনি যাতে একটা ইলেকশন না করে ওনাকে যাতে ছেড়ে দে মা কেঁদে বাঁচি করে যাতে ওনাকে চলে যেতে হয়, এই ধরনের পরিস্থিতির জন্য তো আওয়ামী লীগ এখানে মানে ওম শান্তি করতেছে, এতে কোনো সন্দেহ নাই। আর এখন আওয়ামী লীগের জন্য করা ফরজ। এখন কথা হচ্ছে এই সমীকরণটা যদি রাজনৈতিক দলগুলো যদি বুঝতে পারে, তাহলে মানে আওয়ামী লীগের চাওয়াটাকে মানে বাস্তবায়ন করবে কেন? সুতরাং এইটা স্বাক্ষর করবো না, ওটা স্বাক্ষর করব না, এটা না হলে এটা করব না, এত প্যাচ গোস না করে সোজা কথা মানে সরকারকে সহযোগিতা করা উচিত হবে, একটা চমৎকার নির্বাচনের মানে যাওয়াটা যাতে যায় সেই ব্যবস্থা করতে হবে। অসংখ্য ধন্যবাদ।